হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আজকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 10 আর পার্ট নাম্বার ভিডিও হচ্ছে 11-এর। আজকে আমরা কোশ্চেন দেখি 1.2 করব। দেখো, এক নাম্বারটা কি বলেছে? একের এক নাম্বার বলছে 2 টাকার 12.1/2% সমান কত পয়সা দেখি। এটাকে শতাংশ বলা হয় অনেক সময়। তাহলে আমরা ইংলিশটাই পড়ব, পার্সেন্টেজ বা শতকরা কত। তাহলে প্রথমে দেখো, এখানে পয়সাটা চেয়েছে, এককটা কি দেখো, এখানে পয়সায় চেয়ে কত পয়সা। তাহলে আমাকে পয়সায় বের করতে হবে। তাহলে আমরা কি জানি, 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে এখানে আমরা প্রথমে লিখব যে, এখানে সাইডে লিখে নিই যে সুতরাং 100 পয়সা সমান সমান 1 টাকা, তাই তো? 1 টাকা সমান সমান 100 পয়সা বা 100 পয়সা সমান সমান 1 টাকা, আমি যেভাবে লিখি। তাহলে দেখো, টাকাকে যখন পয়সা করব, তাহলে আমি কি করব, সুতরাং নেব 2 গুণন টাকাকে যখন পয়সা করব, তাহলে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। তখন কিন্তু এটা টাকা থাকবে না, এটা কি হয়ে যাবে, পয়সা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 200 এটা হয়ে যাবে তখন এককটা পয়সা, বা একবারে তোমরা 200 লিখতে পারো। এর যে দেখো, এটা একটা ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এখানে আমরা গুণ দেব। এটাকে আমরা কি করব, দেখো, এটা যেভাবে আছে সেভাবে লিখি, বা এভাবে করতে পারি। দেখো, দুটো আমার হরটা হরই থাকবে, এটার সাথে এটা গুণ করি, গুণের সাথে 1 যোগ করি, এটাই আমরা নিয়ম জানি। 12 দুগুণে 24, 24 সাথে 1 যোগ করো, হয়ে যাবে এটা 25। ঠিক আছে? আর এই পার্সেন্টেজটা এখন আমি কিছু করলাম না, পার্সেন্টেজটা থাক, এরপরে করব। সমান সমান নেব, এটা 2 গুণন 100, পয়সাটা পরে লিখি, গুণ উপরে 25 নিচে 2। এবার যখন আমি পার্সেন্টেজ লিখব না, তো পার্সেন্টেজের বদলে কি হবে, নিচে গুণ হয়ে 100 চলে আসবে। দেখো, পার্সেন্টেজ লিখিনি বলে পার্সেন্টেজ তুললাম, পার্সেন্টেজ তুলে আমার নিচে 100 আসবে, উপরে থাকবে না, নিচে 100 আসবে। এটা আমি এককটা করে দেব আমার কি, পয়সা। ক্লিয়ার? এবার কাটাকাটি করে দেখো, এই 100 এই 100 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে। খুব সহজে দেখো, খুব সহজে আমি কত পেয়ে গেলাম, 25 পয়সা। 25 পয়সা উত্তর পেয়ে গেলাম। তাহলে এখানে উত্তর করে দিই, আর নতুনভাবে লেখার প্রয়োজন নেই, এটা আমি উত্তর এখানেই করে দিলাম। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো নেক্সট। এই টাকা পয়সার হিসেবটা করতে গেলে তোমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে 100 পয়সা সমান সমান 1 টাকা। ওকে, চলো এবার দ্বিতীয়টা আমরা করব। তাহলে আগে নাম্বারিং করব, যে 1-এর 2 নাম্বার। এবার নাম্বারিং করব, কি বলেছে, যে 840 গ্রামের 30% কত দেখি। তাহলে আমাদের সেকেন্ড অঙ্কটা কি বলেছে, যে 840 গ্রামে 30% কত গ্রাম। দেখো, দুটোই কিন্তু গ্রামে আছে, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা কি করব, শুধু এখানে পার্সেন্টেজটা তুলব। তাহলে আমরা লিখব, সুতরাং যেহেতু এককটা সেমই আছে, তাহলে আমরা লিখব যে 840 গ্রাম, এটাও গ্রামে আছে, এটাও গ্রামেই বের করতে বলছে, এর 30%। ওকে, এটাই কি লেখা যায়, দেখো, সমান সমান 840, আমি গুণ দেব। ওকে, যেহেতু পার্সেন্টেজ তুলব আমরা, গুণ দেব, উপরে বসাবো 30, আর যেহেতু পার্সেন্টেজটা লিখব না, তাহলে নিচে আমি কত নেব, পার্সেন্টেজের বদলে আমি 100 নেব। আর এককটা আমার কিন্তু গ্রামই থাকবে, কেন, এটা গ্রাম দিয়ে ছিল। দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিই, এই শূন্যর সাথে এই শূন্য কাটতে পারি, নিচে কিছু থাকলো না, তাহলে এখানে থাকলো 84
গুণন 3 গ্রাম। তো এটাকে গুণ করে দেবো আমরা। গুণ করে কত পাবো দেখি। 3 4 12 2 হাতের 1 3 8 24 25 মানে 252 গ্রাম। এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, আর মনে রাখবে পার্সেন্টেজের বদলে, ইম্পর্টেন্ট, এই পার্সেন্টেজের বদলে সবসময় 100 আসবে। ওকে, পার্সেন্টেজ তুলে আমি 100 নিয়ে আসবো, এটা একটু মনে রাখতে হবে। আর এটা মনে রাখবে সংখ্যার সাথে যদি পার্সেন্টেজ থাকে তাহলে 100টা কোথায় বসবে, নিচে বসবে। চলো নেক্সট। এই অঙ্কগুলো করতে গেলে 3 নাম্বারটা দেখো, তোমাদের আগে সর্বপ্রথম দেখতে হবে এককগুলো কি দেওয়া আছে। দেখো কত টাকার দিকে, মানে টাকা বের করতে বলেছে আর টাকা দিয়েই আছে, তাহলে প্রবলেম নেই। 25 টাকার 8% কত টাকা, দুটোই একক টাকা আছে, তাহলে আমি সিম্পলভাবে করব। দি সুতরাং 25 টাকার 8%, এটার মানে কি বোঝায়, সমান সমান নেব 25 গুণ দেব, উপরে 8 বসাবো, পার্সেন্ট তুললে নিচে কত আসবে আমার, 100, তাই না? পার্সেন্ট উঠে গিয়ে নিচে আসবে আমার 100। তাহলে দেখো 5-এর ঘর নামাতে পড়তে পারো, নতুবা 25-এর ঘরে একবারই নামাতে পড়তে পারো। যদি 25-এর ঘরে অসুবিধা হচ্ছে পড়তে, তাহলে 5-এর ঘর, 5 5 25, 5 দুগুণে 10, শূন্যটা এখানে লাগিয়ে দাও, 20 আসলো। এবার 5-এর ঘর নামাতে পড়ে 4 5 20কে কাটো। যে 25-এর ঘরে পড়তে পারবে সে একবারই 4 25 100 কেটে দেবে। 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে এটা কি পেলাম, এটা 2 টাকা পেলাম, সমান সমান 2 একক আমার কিন্তু টাকা। এখানে আমি একক লিখিনি, তো লিখে দিচ্ছি টাকা। খুবই সহজ অঙ্ক। চলো নেক্সট। এবার দেখো আমরা 4 নাম্বারটা দেখব। বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। দেখো এখানে এককটা গ্রাম, এটা হচ্ছে কিলোগ্রাম, তাহলে আমাকে কি করতে হবে, একই এককে নিয়ে আসতে হবে, যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। তার জন্য কি জানতে হবে, এই ফর্মুলাগুলো জানতে হবে। সেই ফর্মুলা কি, কিলোমিটার বা কিলোগ্রাম পড়তে পারো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, তারপরে আসে কি আমার মিলিগ্রাম। ওকে, এবার দেখো আমাকে গ্রাম থেকে কিলোগ্রামে আসতে বলেছে। তাহলে এখানে যদি আমি লিখি যে প্রথমে আমার কি কিলোগ্রাম, কিলোগ্রাম, তারপরে কি আসে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম হেক্টোগ্রাম, তারপরে কি আসবে ডেকাগ্রাম, কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম, তারপরে আসবে গ্রাম। আর আমি যাচ্ছি না, যেহেতু এর মধ্যেই পাবো। দেখো তারপরেও আছে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম। ওকে, তোমরা এটা পড়তে পারো। দেখো ডেসিগ্রাম সেন্টিগ্রাম, মিটার আছে তুমি গ্রাম পড়ো, ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম পরবর্তীটা। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের একটু জানতে হবে। শুধু উপরেরটা কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম। ওকে, বারবার লেখা সম্ভব না, তাই বলে আমি একটা পেজের মধ্যে লিখে নিয়েছি। ক্লিয়ার? তাহলে দেখো আমাকে যেতে হবে, আমি প্রত্যেকটাই গ্রামে নিয়ে আসি। ওকে, আমি প্রত্যেকটাই, যেহেতু এটা গ্রামে আছে তাহলে এটাকেও আমি গ্রামে নিয়ে আসার চেষ্টা করি। গ্রাম থেকে, এটা কিলোগ্রাম আছে, দেখো কিলোগ্রাম থেকে আমি গ্রামের দিকে আসছি, তাহলে বড় থেকে ছোটোর দিকে আসছি। এটা বড় একক, তারপরে ছোটো একক, আরও ছোটো একক, গ্রাম হচ্ছে সবচেয়ে ছোটো একক। তাহলে যখন বড় থেকে ছোট বা উপর থেকে নিচে, এটা বলতে পারি যে বড় থেকে ছোটোর দিকে গেলে আমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, প্রথমটার জন্য যদি 1 নিই, কিলোগ্রামের জন্য যদি 1 নিই, বাকি ঘরগুলো আমার কী হয়ে যাবে, 0। তাহলে কত দাঁড়াচ্ছে, 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা সূত্রাং লিখি যে 5 কিলোগ্রাম সমান সমান কত হবে, এই 5 সংখ্যাটা তো থাকবে, 5 তো থাকবেই, তাকে আমাকে গুণ করতে হবে 1-এর পর 3টে শূন্য দিয়ে, 1-এর পর
3টা শূন্য, সেটা আর কিলোগ্রাম থাকবে না, তখন হয়ে যাবে এ গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে 5 কিলোগ্রাম সমান সমান 5 গুণন 1000 গ্রাম, আর এটা অলরেডি গ্রামে আছে, দেখো 55, এটা অলরেডি গ্রামে আছে। ওকে, তাহলে আমরা কি করব একে, দেখো এখানে আরেকটু প্রবলেম আছে। দেখো এখানে পার্টিকুলার বলে দেয়নি যে আমাকে গ্রামে নিয়ে যেতে হবে না কিছু কিলোগ্রামে নিয়ে যেতে হবে। এখানে বলছে 55 গ্রাম কমা 5 কিলোগ্রামের শতকরা কত। দেখো এটা কমা এটা কিলোগ্রামের শতকরা কত, এখানে পার্টিকুলার বলে দেওয়া নেই। তার জন্য আমরা কি করব, আরেকবার অঙ্কটা যদি লিখি, এটা তো আমি জাস্ট তোমাদের দেখালাম, তাই না, যে 55 গ্রাম 5 কিলো গ্রামের, আচ্ছা এদিকে জায়গা নিয়ে আমি এখানে সমান সমান নিয়ে এটাকে এইভাবে করতে হবে, যেহেতু পার্টিকুলার বলে দেওয়া নেই, এখানে গ্রাম আছে ভালো কথা 55, এই 5 কিলোগ্রামের জায়গায় আমি 5 কিলোগ্রামের জায়গায় এটা লিখতে পারি, সেটা কিন্তু নিচে লিখতে হবে, যেহেতু 5 কিলোগ্রামের শতকরা বের করতে হবে, তাহলে এটাকে আমাকে নিচে নিয়ে আসতে হবে। 5 গুণ বা 5000 তোমরা একবারই লিখতে পারো 5000। এবার যেহেতু শতকরায় নিয়ে যাব, শতকরা মানে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। দেখো শতকরায় বের করতে বলছে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাকে শতকরায় বের করতে হবে। আর শতকরা মানেই মনে রাখবে, শতকরা মানেই হচ্ছে আমাকে সেটা কি বোঝায়, পার্সেন্টেজ বোঝায়, আর শতকরা মানে সেটা 100 বোঝায়। কখন 100 দিয়ে গুণ করতে হবে, কখন 100 দিয়ে ভাগ করতে হবে, সেটা কি করে জানবে, যদি পার্সেন্টেজ দেওয়াই থাকে তখন পার্সেন্টেজ তুলে আমি 100 নিচে বসাবো, যদি উল্টো যদি আমাকে শতকরা বের করতে হয় মানে পার্সেন্টেজে বের করতে হয়, তখন কিন্তু আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। সমান সমান 5 দিয়ে কাটাকুটি করি, 5 11 55, আর এখান থেকে দুটো শূন্য আমি কেটে দিই, তাহলে উপরে থাকলো 11, নিচে থাকলো 10। ভাগ করে নিয়ে যেহেতু লবটা বড় আছে, তাইলে দশককে 10 পাবো, 1 নামলো, দশমিক নেব না, একটা উপরে লিখবো আর 10টা নিচে। যেহেতু শতকরায় বের করছি, তাহলে এখানে আমি কি দেব, পার্সেন্টেজ দেব। তাহলে আমার এটার উত্তর বেরোলো 1/1000%। বুঝতে পেরেছো নিশ্চয়ই? শতকরা বের করতে বললে আমি পার্সেন্টেজ লাগাতে পারি, নতুবা এটা দুইভাবে উত্তর লেখা যায়। দেখো শতকরা যদি কথাটা উল্লেখ করে দাও যে শতকরা 1/1000, তাহলে কিন্তু এটাই উত্তর। অথবা তুমি এভাবে লিখতে পারো 1/1000%, তখন কিন্তু শতকরা কথাটা তুমি লিখতে পারবে না। বোঝা গেল? দুটোই উত্তর। ওকে, তুমি যে কোনো একটা লিখতে পারো, বা এখানে তুমি যদি পার্সেন্টেজ লিখে দিয়েছো তাহলে এই দুটোর প্রয়োজন নেই, আমি জাস্ট দেখালাম তুমি কিভাবে কিভাবে অ্যান্সার করতে পারো। চলো নেক্সট। ঠিক একই রকমভাবে দেখো আমরা 5এরটা করব। কি বলেছে যে 1.25 টাকা, এই যে কমা দেওয়া আছে, 5 টাকা শতকরা কত দেখি। একই রকম দেখো, কমা থাকলে এই 5টা নিচে নিয়ে আসবো, যেহেতু এটা একক আলাদা আলাদা ছিল তার জন্য একে আমরা 1000 দিয়ে গুণ করে তারপর নিচে নিয়ে আসি। কিন্তু এখানে এটাও টাকা আছে এটাও টাকা আছে, তাহলে এখানে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, শুধু নিচে নিয়ে আসবো, তারপরে শতকরাই বের করতে বলছে মানে 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখব যে 1.25 টাকা, দেখো সুতরাং 1.25 টাকা কমা এই 5 টাকার শতকরা মানে কি বোঝাচ্ছে, এক লাইনে লিখে দিচ্ছি, সমান সমান নেব, উপরে নেব 1.25, আর 5 টাকা দেখো এককটা সেম আছে বলে শুধু 5 আসবে, যদি পয়সা থাকতো তখন কিন্তু এখানে গুণ হয়ে যেত। আর এখানে যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে, সিম্পল। ওকে, আচ্ছা এবার দেখো আমি যদি কাটাকাটি করি, কাটাকাটির আগে চলো দশমিকটা তুলে নিই, পরবর্তীতে এটা অংশ লিখতে পারো, যেহেতু ভগ্নাংশই চলে এসেছে, দেখো ভগ্নাংশ, তাহলে আমি অংশ লিখতে পারি। নিচে 5 আছে থাক, এখানকার দশমিক যদি তুলি তাহলে দশমিকের জন্য কি আসবে, গুণ দেব,
দশমিক তুলে দিলে এটা 1 2 5 হবে, তাই তো? দশমিক তুলে আমার 1 আসবে, দশমিকের পর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, রাইট? ইন্টু এখানে 100 তো আগের থেকেই ছিল, অংশ। এই 100 কেটে দিই 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 5 25। এটা তো বুঝতে পারো নিশ্চয়ই। দেখো 5 দুগুণে 10 নাও, 2 বেঁচে থাকলো মানে 25 হয়ে গেল, 5 5 25। অনেকটা ভাগের মতো করেই ভাবতে হয়। দেখো 5 দিয়ে যদি আমরা 125কে নর্মালি ভাগ করি, তাহলে প্রথমে দুটো সংখ্যা নিই। দেখো দুটো সংখ্যা নিয়েছি, 5 দুগুণে কত 10, তাহলে এখানে 10, তার মানে কত বেঁচে থাকলো দেখো 2, তারপর 5টাকে নামালাম মানে 25ই থাকলো, তাই তো? তাহলে 5 5 25, মানে ভাগ না করে আমরা মুখে মুখে করতে পারি। তাহলে এটা হলো 25। এবার অংশ লিখবো না, কেন এখন আর ভগ্নাংশ নেই, আর এটা যেহেতু শতকরায় বের করছি তাহলে আমি 25% দিতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট। এর পরেরটা দেখো, যে 16 লিটার, এখানে কমা কিন্তু নেই, এটা একটু অন্যভাবে লিখেছে কিন্তু আমরা ঠিক ধরে নেব। দেখো 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। একই বলেছে, শতকরা বের করতে বলেছে, কিন্তু এখানে দুটোই লিটার আছে। দেখো ওকে, এককটাই ঠিক আছে, এককটাও আমার ঠিকই আছে, কিন্তু লিটারের যদি কমা না থাকে তাহলে তোমাকে এখানে ধরতে হবে যে যেমন 55 গ্রাম 5 কিলোগ্রামের, তাহলে 16 লিটার 1000 লিটারের, এই যে রের আছে তার মানে এই হাজারটাকে আমাকে 16-র নিচে লিখতে হবে, গুণন শতকরা বলতে 100 দিয়ে গুণ করতে হবে, রাইট? চলো তাহলে আমরা প্রথমে কি করব, যে সূত্রাং নেব, যে 16 লিটার 1000 লিটারের 1000 লিটারের শতকরা সমান সমান কি বসাবো, প্রথমে 16 আছে, দেখো 16, তাহলে 16 থাকবে উপরে, 1000 আসবে আমার নিচে। এটা ভগ্নাংশ হয়ে গেল, এর সাথে আমি গুণ করব, যেহেতু শতকরা তার মানে 100 আমাকে গুণ করতে হবে। এটা তুমি একক অংশ দিতে পারো। অংশ কখন লিখি, যখন ভগ্নাংশ আকারে থাকে। এখান থেকে দুটো শূন্য আমি যদি কেটে দিই তাহলে আমার থাকছে উপরে 16, নিচে থাকছে 10। এত এখনো অংশই আছে, তাই না? ভগ্নাংশ আছে যেহেতু। দেখো এটাকে ভাগ না করে আমরা কি করব, যে একটা শূন্য আছে মানে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো না, 16 লিখবো ঠিকই, কিন্তু এক ঘর আগে দশমিক বসিয়ে দিলে আমার ভাগ হয়ে গেল। আর অংশ লিখবো না, দশমিকে চলে আসছে। এবার আমি এটাকে পার্সেন্টেজ দিতে পারি, যেহেতু শতকরায় বের করছি, তাহলে 1.6%। বুঝতে পেরেছো? একটা শূন্য থাকলে এক ঘর আগে দশমিক বসাতে হয়। ওকে, চলো নেক্সট। এবার দেখো দ্বিতীয় নাম্বারটা কি বলেছে, বলছে একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত, এই দেখো শতকরায় বের করতে বলেছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। তাহলে প্রথমে রং করা হয়েছে 1/5, প্রথমে এটুকু আমরা লিখে নিব যে রং করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখব যে রং করা হয়েছে। ওকে, পাঁচ ভাগের 1 ভাগ, এটা একক দেব অংশ। ক্লিয়ার? 1/5। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে, দেখো শতকরা বের করতে হবে কত রং বাকি আছে। তাহলে এখানে আমাকে শতকরায় রং করা হয়েছে সেটা বের করি, এটা রং করা হয়েছে, এবার শতকরায় রং করা কত হয়েছে সেটাও বের করতে হবে। তাহলে লিখব যে শতকরায় রং করা হয়েছে যেহেতু শতকরা লিখেছি, 1/5 তো হয়েছে অবশ্যই, রং করা হয়েছে, যেহেতু শতকরা লিখেছি তাহলে মানে আমাকে কী করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে।
ওকে, দেখো সমান সমান, এখানে আমি অংশ লিখতে পারি যেহেতু ভগ্নাংশই আছে এখনো। 5 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণে 10, 0 মানে 20কে 20। এবার আর অংশ লিখবো না, এবার আমি পার্সেন্টেজ দেবো। কেন? কেন কি শতকরায় বের করেছি বলে আমাকে পার্সেন্টেজ দিতে হবে। এটা কিন্তু 20% রং করা হয়েছে, তাহলে এখানে আমি শতকরা 20% রং করা হয়েছে, আমি এখানে লিখতে পারি শতকরা রং করা হয়েছে 20%। অলরেডি লেখা আছে, আর লেখার প্রয়োজন নেই। এবার চলো এখানে লিখে নিই যে বাড়িটি 20% রং করা হয়েছে। বাড়িটি 20%, শতকরায় বলছে 20% রং হয়ে গেছে, মানে করা হয়েছে, রাইট। তাহলে বাকি কতটুকু আছে সেটা আমরা বের করি। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং রং করা বাকি আছে দেখো আমরা কি করব, যেহেতু শতকরায় বের করতে বলেছে, দেখো যে বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে, এই শতকরা মানে আমি কি বলেছি, যেখানেই শতকরা থাকবে সেখানে আমাকে কতকে নিয়ে আসতে হবে, 100 ধরেই করতে হবে, রাইট। তাহলে এই 100কেই আমরা মোট নেব, সেখান থেকে আমরা বিয়োগ করব যে যেটা হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, বাড়িটি 20% রং করা হয়েছে, 20 লিখে ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ নেব। ওকে, কারণ 20ও পার্সেন্ট, 100%, 100টাও এখানে পার্সেন্ট, তাহলে কত থাকছে আমার, বিয়োগ করলে 80%। এই রং করাটা কিন্তু এখনও বাকি আছে, ইজিলি হয়েছে। দেখো বাড়িটি 20% রং করা হয়ে থাকে, তাহলে 100-র মধ্যে 20 হয়েছে, তাহলে 100% মানে তো 100, 100-র মধ্যে 20 হয়েছে, তাহলে 100-র মধ্যে 80 অবশ্যই আমার থাকছে, রাইট। খুব সুন্দর অঙ্ক। কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেমন শতকরা মানে 100, পার্সেন্টেজ তুলে 100 যখন বসাবো তখন নিচে বসাবো, যখন শতকরা বলবে তখন উপরে গুণ করে দেবো। চলো নেক্সট। এরপরে দেখো 3 দাগেরটা কি বলেছে, বলেছে নূরজাহানের শ্রেণীতে বলতে একজনের নাম, 30 জন ছাত্রী আছে, দেখো 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর, দেখো ছাত্র প্লাস ছাত্রী, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, মানে টোটাল 60 জনের মধ্যে 30% শুধু ছাত্রী আছে। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে, আমাকে ছেলের সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব যে 30% ছাত্রী, এর অর্থ কি বোঝায়, তাহলে প্রথমে নাম্বারিং করব, লিখব 30% ছাত্রী। এটার মানে কি বোঝায়, যে 100 জনের মধ্যে, দেখো এখানে পার্সেন্টেজ আছে মানে কত, 100 জনের মধ্যে ছাত্রী আছে 30 জন, তাহলে আমরা এইভাবে লিখব যে 100 জন, 100 কোথা থেকে পেলাম, এই পার্সেন্ট থেকে, 100 জন ছাত্রছাত্রীর মধ্যে, 100 জন কিন্তু ছাত্রছাত্রী আছে, ওকে, ছাত্র প্লাস ছাত্রী, 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে কতজন, 30 জন, 30 জন। তাহলে একজন ছাত্রছাত্রীর মধ্যে, এগুলো বারবার লিখবো না, ডট ডট দেবো, ছাত্রী আছে, একজনের থেকে সবসময় কী হয়, কম হয়, তাই তো। তাহলে কম হলে পরে 30 উপরে থাকে, ঐকিক নিয়ম, আর 100 আমার নিচে চলে আসবে, সিম্পল। এবার দেখো মোট ছাত্রছাত্রী কত এখানে বলে দেওয়া আছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন, তাহলে 60 জনের মধ্যে কতজন, তাহলে আমরা লিখব 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে সমান সমান, তাহলে 1-এর চাইতে 60 বড়, তাহলে গুণ হয়ে যাবে 30-এর সাথে, 30 গুণন 60। ক্লাস 6-এ এগুলো আমরা খুব সুন্দরভাবে শিখেছিলাম ঐকিক নিয়ম। এর সাথে এর শূন্য কাটি, এর সাথে এর শূন্য কাটি, তাহলে দেখো 3 বেঁচে আছে, আর এখানে 6 আছে, মানে 3 দুগুণে 3 6 18 জন, ওকে, 18 জন এরকম কি আছে, এরা ছাত্রী আছে। তাহলে আমরা লিখব সুতরাং ছাত্রীর সংখ্যা
ছাত্রীর সংখ্যা সমান সমান কতজন? 18 জন। কিন্তু আমাদের তো ছাত্রী বের করতে বলেনি, আমাদের ছাত্র বের করতে বলেছে। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন ছিল সেটা লিখে নিই। মোট ছাত্র ছাত্রী, ওকে, সংখ্যা কতজন? 60 জন। এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে। ওকে, দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তার মধ্যে আমাকে ছাত্র বের করতে হবে। তাহলে আমরা লিখব যে নূরজাহানের, উত্তর বের করে দেখো একবারে, যে নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে, ছাত্রী না সরি ছাত্র আছে, ছাত্র সংখ্যা বের করতে হবে, ছাত্র আছে। তাহলে কি করব, টোটালটা থেকে মানে 60 জন থেকে আমি ছাত্রীটা বিয়োগ করব। তাহলে ছাত্র পেয়ে যাব 18 বিয়োগ করে দিই, এত জন লিখি। তাহলে কত হচ্ছে, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর এটা হচ্ছে দেখো এখানে আমি বিয়োগটা করে দেখাই, 60 থেকে 18 বিয়োগ করব। 10 থেকে এটাকে 10 ধরতে হয়, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এই হাতের 1 এখানে আসবে, কেন তুমি এটা জোর করে 10 ধরেছিলাম। তাহলে 1 1 2, 10 থেকে 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে, মানে 42 জন হবে, 42 জন। ওকে, এটা আমাদের উত্তর, যে 42 জন আছে কি ছাত্র, আর 18 জন আছে ছাত্রী। দুটোই আবার যোগ করেন, দুটোই যোগ করে আমি 60-এ পৌঁছে যাব, মানে টোটালটাই আমি পেয়ে যাচ্ছি যে কতজন ছাত্রছাত্রী ছিল। ক্লিয়ার? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট। এরপরে দেখো 4 নম্বরটা, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 120 কিগ্রা মানে কিলোগ্রাম মিশ্র সারে, মানে দু রকমের সার আছে বলে এটাকে মিশ্র সার বলা হচ্ছে, যেখানে ইউরিয়া ও পটাশের পরিমাণ দু রকমের সার মিলে সেটা মিশ্র সার তৈরি হয়েছে, যেখানে টোটাল 120 কিগ্রা রয়েছে, যেখানে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% হচ্ছে ইউরিয়া, পটাশ হচ্ছে 40%। বলছে এই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে দেখি, মানে কোনটা কত কিলোগ্রাম আছে সেটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে চলো আমরা প্রথমে লিখি 40% কি ইউরিয়া, ইউরিয়া হচ্ছে 60%, সরি। তাহলে আমরা প্রথমে লিখি যে ইউরিয়া মোট মিশ্র সারের পরিমাণ, সর্বপ্রথম এইভাবে লিখি যে মোট মিশ্র সারের পরিমাণ সমান সমান কত, সেটা হচ্ছে 120। ওকে, তাহলে মোট মিশ্র সার হচ্ছে 120 কিলোগ্রাম, তার মধ্যে ইউরিয়া আছে 60%। তাহলে আমরা লিখব সুতরাং ইউরিয়া পরিমাণ 60%। এর অর্থ কি বোঝে দেখো, যে 100-র মধ্যে 100 কিগ্রার মধ্যে ইউরিয়া আছে 60 কিগ্রা, তাই তো? তাহলে আমরা লিখব সুতরাং 100 কিগ্রা মিশ্র সারই লিখতে হবে, কেন 100 যেটা থাকবে সেটা কিন্তু মিশ্র সার, মানে দুটো সারে মেশানো আছে। যে 100 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60 কিগ্রা। তাহলে একই রকমভাবে ঐকিক নিয়মের মতো করে যে 1 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে, কম হবে তাই না? 1 কিলো সারে আবার কতগুলো আবার
ইউরিয়া থাকবে, নিশ্চয়ই অল্প থাকবে, কম থাকবে। এই কম মানে 60 উপরে 100 নিচে। এবার দেখো টোটাল সারটা নেব, যে 120 কিগ্রা, 120 কিগ্রা, বারবার লিখবো না, এগুলো ডট ডট দেবো। মিশ্র সারে ইউরিয়া আছে, বেশি হবে তাই না, 120 কিলো, একের চাইতে 120 কিলো তো অনেক বেশি, তাহলে বেশি থাকলে বেশি কোনো প্রকারে আসলে সেটা আমরা গুণ দিয়ে বোঝাবো। এখান থেকে শূন্য কেটে দিয়ে, এখান থেকে একটা শূন্য কেটে দিই, তাহলে নিচে কিছুই থাকলো না, উপরে 6 গুণন 12 থাকলো। যদি গুণ করি তাহলে কত পাবো, দেখো 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 6 মানে 72 কিগ্রা। এটা কিন্তু ইউরিয়া সার, দেখো এটা কিন্তু ইউরিয়া সার। তাহলে আমরা লিখবো যে সুতরাং ইউরিয়া সার আছে, এখানে লিখতে পারি যে ইউরিয়া আছে, ইউরিয়া আছে সমান সমান 72 কিগ্রা। ওকে, এটা কিন্তু একটা আমার উত্তর বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে যে পটাশের পরিমাণ। খুবই সহজ, এই 40% নিয়ে আমি আর করব না, কেন এখানে উত্তর হয়ে যাবে। ইউরিয়া যদি 72 থাকে তাহলে আমি ইজিলি এই টোটালটা থেকে, মোট 60 থেকে আমি 72 বিয়োগ করলে কি পাবো, পটাশ পাবো। তাহলে আমি লিখব সুতরাং পটাশের পরিমাণ, পটাশ এর পরিমাণ, টোটাল সার কত ছিল, দুটো মিলে, মিশ্র সার দুটো মিলে 120 কিগ্রা ছিল, সেখান থেকে আমি শুধু 72 কিগ্রা মানে ইউরিয়াটা বিয়োগ করব। তাহলে আমি সহজেই পেয়ে যাব। দেখো এখানে যদি আমি 120 থেকে 72 বিয়োগ করি, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে হাতের 1 মানে 7টা হয়ে যাবে 8, 8 থেকে 12 গুণে 8, 9, 10, 11, 12 মানে 4, 48 কিগ্রা। ওকে, তাহলে আমাদের 40% আর প্রয়োজন হচ্ছে না। তোমরা যদি ইচ্ছে করো তাহলে 40% লিখতে পারো, যে 40% আবার লিখে 40% এইটুক না করে তুমি এটা দিয়ে করতে পারো। 40% মানে এটা পটাশের ক্ষেত্রে লিখবে, এটা একটু দেখিয়ে দিচ্ছি যে পটাশ পরিমাণ 40% মানে কি বোঝায়, 100-র মধ্যে পটাশ আছে 40, 1-এর মধ্যে পটাশ আছে 40/100 একই রকমভাবে, আর 120-র মধ্যে কত আছে 40, নিচে 100 গুণন 120, শূন্য শূন্য কেটে দাও, শূন্য কাটাও, দেখো 4 × 12 = 48, দেখো আবার 48-এ তুমি অ্যান্সার পেলে, তাই তো। তাহলে এটা করার প্রয়োজন নেই, যেহেতু আমি একবার বের করেছি, এটা করার প্রয়োজন নেই। শুধু 120 থেকে আমি যে এর ইউরিয়াটা পেয়েছি সেটা বিয়োগ করলে আমি পটাশটা অলরেডি পেয়ে যাচ্ছি। ওকে, তোমাদের যেটা ভালো লাগে, তোমরা যদি চাও যে না আমি 40% ধরেও করব, সে তুমি করতে পারো, কোনো ইস্যু নেই। ওকে, ক্লিয়ার। তাহলে অঙ্কটা একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। এখানে দুটো পার্সেন্টেজ আছে, তুমি যে কোনো একটা পার্সেন্টেজ ধরে করতে পারো। 40% ধরে করলে পটাশ পাবে, সেখান থেকে তুমি 120 থেকে পটাশটা বিয়োগ করো, তাহলে তুমি ইউরিয়া পেয়ে যাবে। যে কোনো একটা পার্সেন্টেজ ধরে করলেই হয়ে যাবে। ওকে, এবার 5-এর অঙ্কটা দেখো কি বলেছে। বলছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। ছিল বলতে আগে, পূর্বের কথা বলেছে, পূর্বে বা আগে বলতে পারো। এখন বলতে এখানে বর্তমান, সেই খাতা আমি 12 টাকায় কিনি। তাহলে দেখো 2 টাকা অলরেডি বেড়েছে, তাই না। 10 টাকায় কিনতো, আর এখন তাকে 12 টাকা দিয়ে কিনতে হচ্ছে। হিসাব করে দেখি খাতার দাম শতকরা, এই শতকরায় বের করতে হবে শতকরা কত বেড়েছে। ওকে, তাহলে আমরা প্রথমে নাম্বারিং করব। 5 নাম্বার লিখব যে আগে খাতার দাম ছিল, বা পূর্বে লিখতে পারো, পূর্বে মানেই আগে বোঝায়। ওকে, যে পূর্বে খাতার দাম ছিল কত, 10 টাকা, রাইট, 10 টাকা। মনে রাখবে এখানে টার্মগুলো, যে পূর্বে এটাকে আগে বলা হয়। ওকে, পূর্বে মানেই হচ্ছে আগে। তাহলে পূর্বে খাতার দাম ছিল 10 টাকা, আর এখন বলতে এখানে বর্তমান লিখতে পারি
যে বর্তমান খাতার দাম 12 টাকা। তার মানে স্পষ্ট বুঝতে পারছি 2 টাকা বেড়েছে, তাই তো? তাহলে কত বেড়েছে? তাহলে সুতরাং দাম বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে বলতে পারো। দাম বৃদ্ধি, বৃদ্ধি মানে বেড়েছে, দাম বৃদ্ধি পেয়েছে। ম্যাথমেটিক্স যে তোমরা ল্যাঙ্গুয়েজগুলো একটু এইভাবে লিখতে হয় যে দাম বৃদ্ধি পেয়েছে, বেড়ে যাওয়ার চাইতে বৃদ্ধিটা বেশি ভালো, শুনতে ভালো লাগে। দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি কি 12 থেকে 10 বিয়োগ করব, 12 থেকে 10 মানে আমরা জানি সেটা কত, 2 টাকা বেশি হয়েছে খাতার দামটা। ওকে, তাহলে দেখো 10 টাকায়, আচ্ছা এখন বলছে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। 10 টাকায় বেড়েছে কিন্তু 2 টাকা, এই যে 10 টাকা ছিল 10 টাকায় বাড়লো কত, 2 টাকা। তাহলে এটাই লিখবো যে সুতরাং 10 টাকায় বেড়েছে, 10 টাকায় দাম বেড়েছে বা দাম বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে সমান সমান 2 টাকা। তাহলে 1 টাকায় কম বৃদ্ধি পাবে, তাই না? 1 টাকায় কম বৃদ্ধি পাবে, তাহলে 2 থাকলো উপরে আর এই 10 আবার নিচে চলে আসবে। আবার পরবর্তী আমরা কি করব, যেহেতু শতকরায় বের করতে বলেছে, দেখো যেহেতু বলেছে এখানে শতকরায় বের করতে, তাহলে আমাকে 100কে নিয়ে আসতে হবে। শতকরা মানে 100, তাহলে 100 দিয়ে আমাকে করতে হবে 100 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে সমান সমান 2/10 তো ছিল, তার সাথে 100 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 100 টাকায় বেশি বৃদ্ধি পাবে, 0 0 কেটে দিই, তাহলে দেখো 2-এর সাথে 10 গুণ করলে আমরা কত পাবো, 10 দুগুণে 20 পাবো। ওকে, 20 কিন্তু পার্সেন্ট হবে, 20 এখানে টাকা লিখলাম একক। তাহলে দেখো আমরা উত্তরটা লিখব যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব খাতার দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে কত, 20%। ওকে, আমি পার্সেন্ট হিসেবে দেখালাম যে খাতার দাম বেড়েছে 20%, তাহলে শতকরা কতটাকে আমাকে লিখতে হলো না। ওকে, আজকে এটাই লাস্ট অঙ্ক। এরপরে আমরা পার্ট 12-এ বাকি অঙ্কগুলো কষে দেখে 1.2 এর অঙ্কগুলো করব। ওকে, আর এখানে আরেকটা টার্ম মনে রাখবো যে এখন বলতে বর্তমান বোঝায়। ওকে, এগুলো ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা যখন অঙ্ক করব তখন এগুলোই বেশি ব্যবহার করব। এখনের জায়গায় বর্তমান, আগের জায়গায় পূর্বে। ওকে, তাহলে এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 12 করব।